লীগের পুনর্বাসন হচ্ছে সেরকম একটা অভিযোগ এনসিপি এবং জামাত বা শিবিরের নেতারা করছে। সেই জায়গায় তাসনুভা জামিন একটি কথা বলেছে এখানে, আমার কাছে মনে হচ্ছে যে এই কথাটা নিয়ে একটু আলোচনা করা উচিত। তাসনুভার মতে যে আওয়ামী লীগ যারাই করে তারা ফিরবে এবং অপরাধ করবে না, এটা হতে পারে না, কারণ তারা যে অপরাধের সাথে সম্পৃক্ত ছিল এর আগে সেটা তো সকলেই জানে। আপনার মন্তব্য শুনি, আপনি কিভাবে দেখেন? দেখেন, আওয়ামী লীগ কিন্তু অনেক পুরনো একটা দল, অনেক পুরনো একটা দল। এটাকে 2009 সালে আওয়ামী লীগের জন্ম হলো তা কিন্তু না। 96 সালেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এবং জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে, এবং তারপর 2001 সালে আবার আওয়ামী লীগকে তারা বিদায় করে দিয়েছে, বিএনপি ক্ষমতা আনছে। আবার 2009 সালে অথবা 2008 সালের ডিসেম্বরে আবার আওয়ামী লীগকে তারা ক্ষমতায় আনছে। যে আওয়ামী লীগের যে চেহারাটা আপনি 2024 সালে দেখছেন এসে, এটাই আওয়ামী লীগের চেহারা, তা কিন্তু আমি পার্সোনালি মনে করি না। আমি আওয়ামী লীগ অনেকদিন ধরে দেখি, অনেকদিন ধরে আমি বিএনপিকেও দেখি, আমি অনেকদিন ধরে জামাতকেও দেখি। যে এই দলগুলোর চেহারা কিন্তু চেঞ্জ হয় পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে, সময়ের কারণে এবং নেতৃত্বের কারণে। এটা বিভিন্ন রকম। জিয়া রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি এবং তারেক রহমানের বিএনপি এক না। প্রত্যেকটা বিএনপি কিন্তু নেতৃত্বের কারণে চেঞ্জ হয়। তো সেই বিবেচনায় আওয়ামী লীগের প্রচুর, মানে আমি তো এখনো মনে করি এই দেশের সবচেয়ে বেশি সংখ্যক যদি কর্মী সমর্থক আমি বলি আওয়ামী লীগের আছে, সবচেয়ে বেশি এখনো স্টিল আছে, এবং এরা সবাই হাসিনার মাপের অপরাধী, এটা আমি মনে করি না। কিন্তু আপনি যেটা বললেন যে নেতৃত্বের চেঞ্জের সাথে সাথে চেঞ্জটা হয়, কিন্তু আওয়ামী লীগের তো নেতৃত্বে কোনো চেঞ্জ হয় নাই। এবং আওয়ামী লীগ 96 হাসিনা আর 2024 হাসিনা তো এক না। আচ্ছা, মানে মানুষের ভিতরে পরিবর্তন। আমরা কি করে বুঝবো যে গণঅভ্যুত্থানের পরের হাসিনা যে অন্যরকম হাসিনা? কারণ সে তো, কিন্তু এর পরেও তো বাড়ি পোড়ানোর মানুষ অর্ডার দিয়ে গেছে। আমি বলছি আপনাকে 2024 যে হাসিনা এই দেশ থেকে বিদায় হয়েছে, সেই হাসিনা আবার এই দেশে ব্যাক করতে পারবে এটা মনে করি না। দেশের মানুষই তাকে ব্যাক করতে দিতে পারে, এবং এমনকি আমি এটাও মনে করি যে আওয়ামী লীগের লোকজন তাকে ব্যাক করতে দিবে কিনা আমার সন্দেহ আছে। কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতিটা তো হাসিনা করছে। এটা তো আমি মনে করি আওয়ামী লীগের মধ্যে দলকে সবচেয়ে বড় গাড্ডায় হাসিনা ফেলেছেন। কিন্তু একটি বিষয় যদি আপনি লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা নেতা আছেন বা যারা কর্মী, তারা কিন্তু ঢালাওভাবে বাদ দিলাম আমরা তাদের ভিতরে অনুশোচনা দেখি না। অনুশোচনা আপনি দেখবেন কিভাবে তার সঙ্গে মিশছেন, তাকে তো আপনি দৌড়ের উপরে রাখছেন। প্রকাশ তো থাকতে হবে। না, প্রকাশ কিভাবে থাকবে? আমরা যতটুকুই সোশ্যাল মিডিয়া প্রকাশ দেখি, সোশ্যাল মিডিয়া যতটুকু আমরা প্রকাশ দেখি, সেই প্রকাশে কিন্তু আমরা দেখি যে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তারা তো দুষ্ট, তারা তো শয়তানগুলি, তারা তো নেতৃত্ব। আমি মনে করি আওয়ামী লীগের মাথার থেকে আপনি 10 লাখ লোক ফেলে দেন, 10 লাখ, এক দুটা না বললাম তো, আপনি 10 লাখের বাইরে একটা আওয়ামী লীগের দুষ্ট লোক খুঁজে পাবেন না। তাহলে 10 লাখ লোক আওয়ামী লীগের আর অনেক বেশি আছে। আওয়ামী লীগ, আমি আপনাকে একটা মানে বাছার বুদ্ধি শিখাই দিই। এই সময় 3বার আওয়ামী লীগ ইলেকশন করছে না, এই 3বারে যত এমপি ছিল, যত লোক এমপি হওয়ার জন্য নমিনেশন পেপার কিনেছিল, মানে এমপি হয় নাই কিন্তু হতে চেয়েছিল, যত লোক আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিল এবং ইউনিয়ন কমিটি পর্যন্ত যত লোক ছিল কমিটিতে, সেন্ট্রাল কমিটিতে বটে, যত মন্ত্রী ছিল, এই সবগুলিকে আপনি যোগ করেন, সবগুলি কি আপনি তাদের মধ্যে আপনি আইনি ব্যবস্থা নেন, তারপরেও আওয়ামী লীগ থাকবে। তাদেরকে আওয়ামী লীগ করতে দেন, দিবেন না কেন? আপনি না দেওয়ার কে? আমাকে তাহলে আমি না দেওয়ার কে? আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের দেশে থাকা উচিত না, এই কথা আপনি প্রচার করেন, আপনি জনগণকে বলেন এই দলটা থাকা উচিত না, সিদ্ধান্তটা জনগণকে দেন, জনগণকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি প্ররোচিত করেন। আপনার কাছে কি মনে হয় যে এবারে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ কি বার্তা দিল? কোন নির্বাচন? এই যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ কি বার্তা দিল যে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে এত মানুষের অংশগ্রহণ, সেটা কি বার্তা দেয়? এখানে তো আওয়ামী লীগের ভোট তো বিএনপি দিকে গেছে, জামাতের দিকেও গেছে। যদি আজকে আপনি হাইপোথেটিক্যালি বলি যে আগামী 2 বছর পরে একটা ইলেকশন হয়, ধরা যাক, সেখানে আওয়ামী লীগের থাকলো জামাতের ভোট তখন 7% আবার। তাহলে আওয়ামী লীগের ভোট যদি যায়, তাহলে আওয়ামী লীগের যারা তৃণমূল নেতা কর্মী আছে তারাই যে যাবে না, তার কি গ্যারান্টি আছে? আপনি যাবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার আপনি কি? যেটা আমি সিদ্ধান্তের কথা বলছি, প্রশ্ন করছি, যেটা তাসনুভা বললো যে অনেকেই বিএনপি হয়ে যাচ্ছে বা অনেকেই জামাত হয়ে গেছে। যেমন আগের আমলে ধরেন আপনি আগের আমলে ওই 17 বছর আপনি একজন লোককে বিএনপি পাইতেন, এই সচিবালয়ে একটা বিএনপির কর্মকর্তা ছিল ছিল, সব আওয়ামী লীগ ছিল। এখন ওখানে জানাবি সব বিএনপি।
আমাদের শেষ করে দিতে হবে, সময় খুব কম। আমি এই বিষয়ে আপনি মন্তব্য করতে চাইলে আপনি মন্তব্য করবেন, কিন্তু অন্য একটি বিষয়ে আমি একটু কথা বলতে চাইছি। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে অবস্থা এখন, ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে এখন খুব খারাপ অবস্থা। সেখানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চলছে, এখনো চলছে। এইরকম একটা পরিস্থিতি হলে এইখানে বাংলাদেশে নতুন একটি সরকার মাত্র দায়িত্ব নিল এবং মধ্যপ্রাচ্যের উপর আমরা ভীষণভাবে ডিপেন্ডেন্ট। আমাদের ফরেন কারেন্সি থেকে শুরু করে আমাদের বহু শ্রমিক সেই দেশে কাজ করছে। একটা ইকোনমিক কন্ডিশন কি হতে পারে, প্রভাব কি হতে পারে? তেলের দাম বেড়ে যেতে পারে, এটা হিউজ প্রভাব হবে, এবং এটা যদি যুদ্ধটা যেভাবে ছড়াচ্ছে এটা খুবই আতঙ্কের, খুবই আশঙ্কার, এবং গ্লোবাল অ্যাক্টরগুলো যদি এখানে ইনভলভ হয়ে যায় তাহলে যে কোনো সময় এটা অনেক বিস্তৃত তৃতীয় বিশ্বর দিকে চলে যেতে পারে। এটা প্রেডিকশন আছে, সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। কিন্তু এখানে আমেরিকার লক্ষ্যটা যেটা বোঝা যাচ্ছে সেটা তারা আসলে রেজিম চেঞ্জ চাচ্ছে, তারা ইরানের রেজিম চেঞ্জ চাচ্ছে। ফলে তারা হয়তো ইরানের মধ্যেই যুদ্ধটা সীমাবদ্ধ রাখবে এবং ইরানের লোকজনকে তারা আপনার নেমে আসতে বাধ্য করবে এবং রেজিম চেঞ্জের দিকে মূলত আগ্রহ। ফলে সেইটা যদি ইরান রেজিম চেঞ্জ ঠেকাইতে পারে, যুদ্ধ যদি লম্বার দিকে যায় এবং অন্যান্য অ্যাক্টরগুলো যদি জড়িত হয়, সেটা অবশ্যই গ্লোবালি, শুধু বাংলাদেশ না, গ্লোবালি একটা বড় রকম বিপদের কারণ আছে। এটা গেল একটা। আরেকটা হলো এখানে দেখেন কয়েকটা জিনিস একটু রেসপন্স করে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ফাংশন করবে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে, তাহলে নাগরিক সেবা পাবে। দলীয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ফাংশন করলে সেবা পাবে না। ইভেন তারেক রহমান তার বক্তব্যে কিন্তু বলেছেন যে শিল্প সাহিত্যগুলোকে আমরা দলীয়করণ, রাজনীতিকরণের বাইরে রাখবো। রাখলেই তো তাহলে আপনি আওয়ামী লীগের বাইরে গেলেন। আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে? কারণ সবকিছু সে তার দলীয় দৃষ্টিকোণ থেকে দেখতো। এবং সাহিত্য প্রতিষ্ঠান এগুলো যে সারা জীবন এইভাবে ফাংশন করছে এটা সত্য না। আওয়ামী লীগের এই আমলগুলো বাদ দেন আপনি, এখানে আল মাহমুদ, সৈয়দ আলী হাসানের মতো লোকজন দায়িত্ব পালন করছে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিতে। সেখানে অনেক বিরুদ্ধ মতের, ভিন্ন মতের মানুষের সম্মানিত হওয়ার ব্যবস্থা ছিল, সুযোগ, ইতিহাস প্রমাণ আছে। যাই হোক, ফলে সবসময় একই রকম ছিল, ব্যাপারটা এরকম না। আরেকটা হলো আওয়ামী লীগ নিয়ে যে আলাপ হচ্ছে, আমার ছোটবেলায় বলছিলাম বাণী চিরন্তনী, যে আগামী দিনে রাজনীতি বিকশিত হবে আওয়ামী লীগকে কে কিভাবে ডিল করে তার আলোকে। এখন এই একটা রিকনসিলিয়েশনের কথা বলছিলাম, যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আলাদা করেন, যারা এটাকে রাজনীতি মনে করে তাদেরকে রাজনীতি শিখান, যে বাবা রাজনীতি এক জিনিস আর আওয়ামী লীগ আরেক জিনিস। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, তুমি গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করো। এখন বিএনপি জামাতকে যেভাবে দৌড়ের উপর রাখছে 17 বছর, একটা লোক আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ পছন্দ করে তারা একটা দৌড়ের উপর রাখবেন, এটা হয় না, তাহলে আপনার দেশ গঠন হবে না। ফলে এবং আওয়ামী লীগের এই যে অপরাধ 16-18 বছর ধরে, এটা কি শুধু ব্যক্তি, উপজেলা সভাপতি, থানা সভাপতি, সহমত ভাইয়ের অপরাধ, নাকি এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছাত্র জনতাকে হত্যা করা, গুলি করা? এটা কি সাংগঠনিকভাবে সে তার অঙ্গ সংগঠন সবাইকে লেলায় দেয় নাই? যদি দেয় তাহলে সংগঠন হিসেবে তার বিচারের ব্যবস্থা করেন আপনি। এবং এই সংগঠনের সাথে যারা যুক্ত ছিল, যেটা কামাল ভাই বললো একদম পারফেক্টলি, যে এই অপরাধীদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে এসে বাকি যারা নিরীহ সমর্থক, যারা আওয়ামী লীগ করার অভ্যাস কিছু লোকের আছে, বিড়ি সিগারেট খাওয়ার মতো, খারাপ জিনিস যাই নাও খায়, হ্যাঁ কি করবেন আপনি? বিদায় মেরে ফেলবেন? মারা যাবেন না। তাহলে আপনি বুঝান যে জিনিস খারাপ, এটা করো না, ভালো জিনিস, ভালো রাজনীতি আছে, এখানে যুক্ত হও, নিজে দল করো, রাজনীতি করার অধিকার আগে নেওয়া যাবে না। তো ফলে এইরকম একটা জায়গা থেকে আমাদের পুনর্গঠনের জন্য আমি যেন বলছিলাম, বিএনপি তার ইস্তেহারে উল্লেখ করছে যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন করবে, আমরা যেটাকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বলতাম। আপনি হিলিং করেন, সমাজ দুদিক থেকে আপনার ট্রমাটাইজ। এক হলো বিক্ষুব্ধ 16-17 বছর ধরে নির্যাতিত যারা আজকে সরকার গঠন করছে এবং বিরোধী দলে গেছে, আরেক দিকে তার নেত্রী পালায় গেছে, লোকজন এখানে আপনার আতঙ্কিত অবস্থায় আছে। এবং এই যে বিচার প্রক্রিয়া যেগুলো, যে হরে ধরে মামলা, হরে ধরে জামিন, এই দায় পুরাটাই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে প্রপারলি ডিল করে নাই। একটা নির্বাহী আদেশ, এটা আমরা সমালোচনা করেছিলাম, নির্বাহী আদেশ কোনো কিছু না। তখন তারা এটা জোর করে আন্দোলন করে নির্বাহী আদেশ আদায় করে, কেন আপনি নির্বাহী আদেশ এগুলি করবেন? তখন বলছে বিএনপি তো আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে চায়, রক্ষা। এই যে ন্যারেটিভ, আওয়ামী লীগের এই যে অফিসগুলো যে খোলা হয়েছে, একটা জায়গায় জামাত এনসিপির কাউরে ঠেকাইতে দেখছেন? সকালে খুলছে, বিকালে আগুন দিছে কে? অবাগা ছাত্র দল। আর তো কাউরে খুঁজে পাবেন। আওয়ামী লীগ রাস্তায় প্রতিরোধ করতেছে কে? আওয়ামী লীগের বোর্ডের জন্য বাড়ি বাড়ি আপনার জামাই আদর করা, পথ্য পাঠানো, যেটাকে বলে ডালা পাঠানো, চাইলের বস্তা পাঠানো, কে পাঠাইছে? বা আপা চলে গেছে, এখন ভোটটা আমাদের দিন, সেরকমটাও আমরা শুনেছি। আওয়ামী প্রশ্ন আসলে তাহলে কিভাবে মীমাংসা হওয়া উচিত আসতো, বা আপনার কাছে কি মনে হয়? খুব সংক্ষেপে শুনবো। এর পাশাপাশি আমি জামাতের আমিরের একটি ইন্টারেস্টিং কমেন্ট, সেটাও একটু শুনতে চাই, যে বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছে জামাত। এর আগে তো এককভাবে যখন নির্বাচন করেছে 3টি আসন পেয়েছিল, কিন্তু এবার অনেকগুলো আসন পেয়েছে। না, মোটে উনি বুকে কষ্ট নিয়ে মানেন, আমার একদম পরিষ্কার, আমার নিজের এটা মতামত যে উনি জেনে শুনেই খুব
ঠান্ডা মাথায় বুঝে শুনে উনি নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে, কোনো বুকে কষ্ট উনি চাপা দিয়ে কোনো কিছু করে নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ প্রশ্নে যে মাসুদ ভাই বলছিলেন যে জনগণ ঠেকাবে আওয়ামী লীগকে ফেরানো, জনগণ তো ঠেকিয়েছে। আসলে জনগণই জীবন দিয়ে আওয়ামী লীগকে বা স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু আবার এই সমীকরণ করে তারা ফেরত আনে। তাহলে আবার যদি আপনি কোনো ধরনের ট্রুথ হিলিং করেন, ট্রুথ রিকনসিলেশন করেন, ভাই যে বলছে বাংলা একাডেমির যারা পরিচালক ছিল 20 বছর আগে, 20 বছর একটা জেনারেশন পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের একটা জেনারেশন যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের অধিকাংশ 17 বছর মানে জন্মের পর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছে। সো আপনার ওই 90 থেকে বের হয়ে এখনকার চিন্তা করতে হবে। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ, এখানে স্বায়ত্তশাসন বলতে কিছু নাই। সো আপনি যখন আওয়ামী লীগকে ফেরানোর কথা বলবেন, আপনি কোনো ধরনের কোনো আয়োজন করার আগে আপনি পুলিশ হত্যাকে প্রাসঙ্গিক করছেন, আপনি পুলিশের কাপড় চেঞ্জ করাকে আপনি জায়েজ করছেন। সো এই যে মানুষ জনবিরোধী, আমি আওয়ামী লীগ নিয়ে মানুষের যে ব্রেইনে যে অবস্থা, যে ধরনের সহিংসতা ওই 36টা দিন মানুষ দেখেছে, আপনারা জানেন অসংখ্য মানুষ আছে এখন স্প্রিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা আমাদের রেগুলার কোনো কিছুর মধ্যে নাই, তারা বিরক্ত আমাদেরকে নিয়ে, তাদের মানে শরীরে এখনো ওই গুলির দাগ আছে। আমরা যখন পুলিশ হত্যার বিচারের কথা বলি, আমরা কিন্তু এইসব মানুষকে একদম গুনি না, অথচ এই মানুষগুলো কিন্তু আওয়ামী লীগকে এখান থেকে পুলিশ উৎখাত হত্যার করেছিল। তদন্তের কথা এখানে এসেছে। মাসুদ কামাল, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন একদম অ্যাক্টিভলি, আমি সেই জায়গা থেকে আপনি এখনো বিশ্লেষণ করছেন এবং পুঙ্খানুপুঙ্খ আপনি অনেকগুলো খবর রাখেন ডেইলি, আমি লক্ষ্য করি। সেই জায়গা থেকে আমি শুনতে চাই যে এই খবরটা আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেখানে আমরা কিন্তু কোনো স্পেসিফিক নীতি নির্ধারকের কোনো কমেন্ট আমরা পাইনি। সংশ্লিষ্ট বরাত দিয়ে নাম না প্রকাশের শর্ত, এই ধরনের মানে একটি খবর, এরকম বরাদ দিয়ে আপনার খবর এসে যে এরকম পুলিশ হত্যা তদন্ত করা হবে, এটা আসলে এরকম সাংবাদিকতার মোটিভ কি এবং আসলে কি এটা কোনো অর্থ বহন করছে এটা আসলে করা হবে কি হবে না আমি জানি না। আমি এই ধরনের মানে কনফার্ম কোনো খবর আমি আসলে এখন পর্যন্ত পাইনি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তদন্ত হওয়া উচিত। হওয়া উচিতটা কি সেটা আমি বলি। তদন্ত হওয়া মানেই মানে বিচার করা, তার মানে তাকে শাস্তি দেওয়া তা কিন্তু না। তদন্ত হওয়া উচিত কেন, দেখেন অনেকগুলো জায়গায় পুলিশে, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, একটা থানা পড়াই দিছে, থানার ভেতরে যারা ছিল তারা তো অফিসের কাজ করতেছিল, হয়তো একটা কেরানি ছিল অথবা একটা দারোয়ান ছিল। আমার কথা হলো কি যে যদি সেটা প্রমাণ হয়, তদন্ত হলে বিচারে যদি প্রমাণ হয় যে এই আন্দোলনের স্বার্থে থানা পুরানোটা জরুরি ছিল, তাহলে জরুরি ছিল, তাহলে আমি একটা সিদ্ধান্তে পৌঁছলাম যে থানা পুরানোটা আমার আন্দোলনের জন্য জরুরি ছিল। আমি তো আন্দোলনটাকে সবচেয়ে আগে দেখবো যে আমরা একটা স্বৈর শাসকের পতন ঘটিয়েছি, এই পতন ঘটানোর জন্য যা যা জরুরি ছিল সবকে আমি বুঝিয়ে দিতে রাজি আছি। কিন্তু আপনি ঢালাও কিছু বলতে পারবেন না, এটা যদি জরুরি না থাকে তাহলে তার বিচার হবে। শেষ করে দিয়ে কিভাবে দেখছেন এই বিষয়টিকে? এটা তো বেশ আলোচনা হচ্ছে যে এরকম ঘটনা হওয়া উচিত হয়নি, যদি এর আগে এরকম শেষ মুহূর্তে পরিবর্তনের ঘটনা আছে, কিন্তু একদম নাম ঘোষণা করে SSF ট্রেনিং দিয়ে এইভাবে তাকে পুরস্কার তুলে না দেওয়া, সেই ঘটনা এরকম ভাবে ঘটে নাই। শুনেন, ব্যাপারটা হলো কি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হই, এটা অনেক আগের কথা, ধরেন সেই 80-র দশকের কথা বলছি, তখন জানতাম মোহন রায়ের নামে একজন কবিতা আছেন, রাজনৈতিক কবিতা লেখেন, এরশাদ বিরোধী কবিতা লিখতেন, জাসদের সঙ্গে খুবই সম্পৃক্ত ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন। ওনার অনেক কবিতা রাজনৈতিক কবিতা আমি কখনোই ভালো বুঝি না, তখনও বুঝতাম না, কিন্তু তখন যারা আমার বন্ধু যারা কবিতা বুঝতেন তারাও মোহন রায়কে সেই মাপের কবি হিসাবে কখনো রেট করেন নাই। তো ঠিক আছে, স্লোগান ধর্মী কবিতা লিখতেন উনি। তো উনি যে এখন আসলে কবিতা লেখেন এটি আমি আসলে ভুলে গেছিলাম। ধরেন আমি যদি 81-80 সালের কথা ধরি, তাহলে প্রায় 44 বছর আগের কথা। তো 44 বছর আগে ওনাকে আমি কবি হিসেবে চিনতাম। তারপরে উনি ওই টোল করতেন, এই মানুষের তেলবিহীন রান্না করে কেমন করে খাইতে হয়, এটার উপর উনি অনেক কোর্স করতেন, ওনার প্রতিষ্ঠান আছে, উনি তো এগুলি নিয়ে ব্যস্ত। তো এই ঘটনার মাধ্যমে আমরা কয়েকটা জিনিস জানলাম। একটা জিনিস হলো বাংলা একাডেমি আমাকে জানালেন যে মোহন রায়হান এখনও কবি। ভালো, এটা একটা বিরাট তথ্য পাইলাম, আমাদের কাছে জানা আসলো। বাংলা একাডেমি মাঝে মাঝে এরকম কিন্তু করে, একদম মানে প্রত্নতাত্ত্বিকের মতো একদম কবর খুঁজে একজনকে সাহিত্যিক, একজন কবি, একজন গবেষককে তারা খুঁজে বাইর করে নিয়ে আসে। তো ওনারা এই কাজটা করছেন। তারপরে আবার এটাও জানলাম যে বাংলা একাডেমি আসলে প্রতিভা থেকে কাউকে পুরস্কার তালিকা আনে না, তারা আনে ধরাধরির মাধ্যমে আনে। হয়তো অনেকে মনে করেছেন যে ওনাকে দিলে হয়তো আমার কোটাটা পূর্ণ হবে, তো উনি এটা করেছেন। এবং
তারপরে আবার পরে এসে মনে হয়েছে ওনার আর এর মধ্যে তো ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে, বিএনপি ক্ষমতায় চলে আসছে, এখন যে এটা আমি দেব পুরস্কার, 2 দিন পরে তো কেউ না কেউ খুঁজে বের করবে যে উনি কর্নেল তাহেরকে নিয়ে একটা কবিতা লিখছেন যেখানে নাকি জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তো সেটার জন্য তো তাহলে তো আমার তাহলে বুঝে চাকরিটা যদি চলে যায়, তো চাকরিটা বজায় রাখার জন্য উনি মরিয়া হয়ে গেছেন, মরিয়া হয়ে যে তুমি তাড়াতাড়ি এটাকে বন্ধ করছেন। দেখেন ওনাকে কিন্তু পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয় নাই, তালিকায় ওনার নাম আছে, কিন্তু ওনাকে পুরস্কারটা হস্তান্তর করা হয় নাই। মানে এর চেয়ে অপদার্থ কোনো ব্যক্তি বাংলা একাডেমির দায়িত্বে ছিল বলে আমার কাছে মনে হয় না। মানে এরকম অপদার্থকে যে আমি মাঝে মাঝে বলি, মাঝখানে আগে বলছিলাম যে ডক্টর ইউনূসের মানে একটা বিশাল গুণ হলো উনি এতগুলি অপদার্থ কীভাবে খুঁজে একসঙ্গে এরা জড়ো করলো। তো এইটা খেলে ওইখানে না খেলে ক্যাবিনেটে না, উনি বিভিন্ন সংস্থায়ও যে কতগুলো অপদার্থকে নিয়ে আসছে তার বড় প্রমাণ হলো এই ঘটনা। 1 নম্বর কথা হলো তুমি ওনাকে দিলা কেন, 2 নম্বর কথা হলো দিলা যখন তখন পুরস্কারটা হস্তান্তর করলা না কেন, 3 নম্বর কথা হলো করলা না 2 মানে তরকারি ভালো হয় নাই এই জন্য আমি এটা খাবো না, 2 দিন পরে পচাইয়া খাবো, মানে 2 দিন পরে সে আবার খাবে, এখন সে খাইতে রাজি হয়েছে, এতক্ষণ যে তরকারি গন্ধ উঠে গেছে এটা তার খেয়াল নাই, এখন সেটা খাবে। তো এই ধরনের অপদার্থ লোকগুলিকে যত তাড়াতাড়ি পারেন গুরুত্বপূর্ণ পদ থেকে আগে বিদায় করেন, তারপরে এগুলো নিয়ে আলোচনা করেন। এই আলোচনার যোগ্যই না। বিদায় কেমনে করবে? নিরপেক্ষ লোক রাইতে হবে না আপনার, একটা দলের পক্ষে না হইলে নিরপেক্ষ লোক হইতে পারে? আর এই লোক কোথাকার কে, আমি এই যে মানে যাকে একাডেমির মহাপরিচালক বানিয়েছে এর নামও জীবনে শুনি নাই। বলেন কি, আপনি তো বাংলাদেশে ভিসা নিয়ে আসতে ভিন্ন একটা প্রসঙ্গে যাই, তাজতবা যাবেন, আমরা এরকম এনসিপির অনেক নেতার মুখ থেকে শুনছি যে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, এটাকে আপনার কাছেও এরকম মনে হয় কিনা? এটাতে যাওয়ার আগে যে ভাইয়ের একটা কথা রনি ভাই বললো যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সাংবিধানিক, আরেকটা হচ্ছে বিদায়, যে একজনকে বিদায় করে। আসলে বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সাংবিধানিক নিরপেক্ষ প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান, এগুলো বুকিশ কথাবার্তা, এরকম কোনো কিছু নাই। আর এই যে আমরা ওকে পছন্দ হচ্ছে না, আপনি ধরেন বাংলা একাডেমির মহাপরিচালক বা যে একটা কাজ করলো ওনাকে আমরা রিপ্লেস করে দিলাম, পরে যে আসবে তার কি আসলে সাহসে কুলাবে যে সরকারের অমতে গিয়ে কিছু করার, যেটা দেশের মানে প্রো বাংলাদেশ কোনো কর্মকাণ্ড হলো বা কোনো কিছু হলো? এই পুরস্কারের কথা আমি যাচ্ছি না, প্রত্যেকবারই এই পুরস্কার সংক্রান্ত 21 পদক হোক আর এই বাংলা একাডেমির একটা কন্ট্রোভার্সি সবসময় থাকে, এবং সবগুলো কন্ট্রোভার্সি এই রিলেটেড যে এই আমলে একে খুশি করে দিতে হবে, এই আমলে। সো আমার কাছে মনে হয় না যে এগুলো আসলে ব্যক্তির উপর আসলে আর ডিপেন্ড করে। আপনি যখনই এই প্রতিষ্ঠানগুলোর পরের যে আসবে ওই একই জিনিস কিন্তু রিপিট হবে। সো এগুলো আমি সেদিন বলছিলাম যে ইরেজ করে যদি আসলে সব মুছে ফেলে আবার নতুন করে যদি লেখা যেত, বা এদেরকে পুরো বাংলাদেশের এই সিস্টেমটাকে যদি আবার নতুন করে লেখা যেত, এটা ছাড়া আর কিভাবে এটার পরিবর্তন সম্ভব আমি আসলে জানি না। আচ্ছা, এই যে ঢালাওভাবে আবার একটা অভিযোগ শুনছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, এবং আমরা তো নাহিদ ইসলামকে বলতেই শুনলাম যে কাউকে যদি করা হয় বিএনপিকে দায় নিতে হবে। সো হোয়াট ডু ইউ থিংক এরকম? এটা সরাসরি আমি নিজে থেকেই একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। শিল্পকলা একাডেমিতে অন্তর্বর্তী সরকারের সময় তাদের যে হল বরাদ্দ কমিটি ছিল ওখানে আমাকে সদস্য করা হয়েছিল। সো ওই হল বরাদ্দ কমিটির মিটিং যখন থাকে আমি ওখানে যাই। তো লাস্ট উইকেও এরকম একটা মিটিং ছিল, যদি মিটিংটা পরের দিন। তো ওখানে গিয়ে আমি যে শিল্পকলা, আপনার নিশ্চয়ই আওয়ামী লীগের সময় মনে আছে লাকির নেতৃত্বে একদম প্রত্যেকটা জায়গায় আওয়ামীর লোকজন বসানো ছিল। তো ওখানে বিভিন্ন জনের সাথে আমি কথা বললাম। এগেইন এটা কিন্তু রিপ্লেস হচ্ছে আওয়ামী লোকজন দ্বারা, এবং তারা এখন যেটা বললো সবচেয়ে বড় বিএনপি, একই লোক বাট দে আর নাও অ্যাপিয়ারিং অ্যাজ বিএনপি। সো এটা কিন্তু আমি নিজে ওখানে থেকে ওইখানকার মানুষের সাথে কথা বলে, মানে এমন না যে মানুষগুলো আমার পরিচিত বা আমার সার্কেলের কেউ, আমি জাস্ট র্যান্ডমলি কথা বলে, কারণ আমার কাছে এটা মনে হচ্ছিল যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইলেকশনের পরে, নতুন সরকার আসার পরে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম হচ্ছে। তারপর বিভিন্ন জায়গায়, আমি কিছুদিন আগে ঢাকার বাইরে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় যেসব আওয়ামী লীগের নেতা কর্মীরা, চেয়ারম্যান, তারা স্থানীয় নির্বাচনে আসবে, তারা হচ্ছে বাড়ি ছেড়ে পালিয়েছিল, অনেকে বলছে যে দোকান খুলছে, দোকান না, তারা বাড়িতে ফিরছে, কিন্তু তারা কিন্তু আবার যারা পলাতক ছিল তারা কিন্তু আবার ফিরছে, এবং তাদের মধ্যে কিন্তু ওই ভয়টা নাই। সো আসলে আমি কোনো নেতার উদ্ধৃতি দিয়ে বলবো না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আওয়ামী লীগ কিন্তু ফিরছে, এটাতে কোনো ধরনের সন্দেহ কিন্তু আর নাই। এবং অনেকে বলেন যে
এটা হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচনেই আমরা কিন্তু তাদের অনেক বড় একটা অংশগ্রহণ বা কোনোভাবে, যেহেতু তাদের এই নিষিদ্ধটা ওই সেই ঠুনকো নির্বাহী আদেশে, সো এটা কিন্তু যে কোনো মুহূর্তে তারা উঠে ফেলার জন্য যেভাবে জামাতেরটা উঠানো গেছে, সো এটাও কিন্তু আমি এখানে একটি প্রশ্ন একটু করতে চাই তাসনুভা, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে পলাতক ছিল, সে হয়তো ঘরে ফিরেছে, তো সেই ব্যক্তি যিনি ভয় থেকে পলাতক, তার বিরুদ্ধে যদি কোনো লেজিটিমেট যদি কোনো অভিযোগ না থাকে, ফৌজদারি যদি কোনো অপরাধ না থাকে, সে কি তার ঘরে ফিরতে পারবে না? তাহলে এতদিন ফিরে নাই কেন? সে হয়তো এতদিন ফিরে নাই, কিন্তু আমরা কিন্তু অভিযোগগুলো শুনেছি যে মবের অভিযোগ শুনেছি আমরা। না, আমি একটু এটা ব্যাখ্যা করি। 17 বছর যে আওয়ামী লীগের যে ইকোসিস্টেম তৈরি হয়েছে একদম টপ টু বটম, এখানে অপরাধ না করে থাকা আসলে সম্ভবই না। আজকে আমি একটা উদ্যোক্তা মেলায় গিয়েছিলাম, ওখানে অনেকগুলো নারীর সাথে আমার উদ্যোক্তার সাথে আমার কথা হয়েছে। সো ওখানে একজনে এই কথাটা বলছিল, আমার এটা খুব ব্রেনে ঢুকে গেছে, যে এরা এতটা সুবিধাভোগী ছিল বা এতটা প্রিভিলেজ ছিল, এতটা সুবিধা নিয়েছে অন্যায়ভাবে, যে এখন মানে ওই নিমখারামিটা করতে পারবে না যে তার বিরোধিতা করবে। সো আপনি এই যে পলাতক হয়েছে বা 17 বছরে তারা এতটুকু, মানে হয়তো কাউকে খুন করে নাই, কিন্তু সব ধরনের অনিয়ম, অন্যায়, দুর্নীতি এবং টাকা বানানো একটা মানে একদম স্থানীয় পর্যায়ে একজন নেতার যে পরিমাণ টাকার কথা আমরা শুনি, বা স্থানীয় তার জায়গায় যে তার প্রভাব প্রতিপত্তি, তার পুরো দখল, এগুলো তো স্থানীয় মানুষজন জানে। তাহলে আমাদের থেকে কিন্তু ঢাকার একটা মানুষ থেকে সে বেশি জানে। তাহলে সবাই জানে যে এই মানুষটা এই এতদিন এই গ্রামে, এই মহল্লায়, এই ইউনিয়নে সবকিছু করে খেয়েছে, সবার হক খেয়েছে, দুর্নীতি করে খেয়েছে, তাহলে সে তো পালাবেই। তাকে কিন্তু ইজিলি আইনের আওতায় আনা যাবে, আইনের ফাঁক আছে, এটা অন্য কথা। সো এই যে তারা যে আস্তে আস্তে ফিরছে, যে এখন তো আর এখন আমার একটা, এবং আপনি দেখেন আইভির জামিন, বদির জামিন, এগুলো কিন্তু আইভি কিন্তু আবার শোন অ্যারেস্ট, আইভি জামিন আমরা অনেক শোন অ্যারেস্ট হলেও বলে, কিন্তু এটা একটা, তার অপরাধটা কি? আমি কিন্তু বলছি না যে আপনি ঢালাও ভাবে হত্যা মামলার, এই যে আমি ফারজানা রূপার এবং শাকিল ওনাদের উদাহরণ সব সময় দেই, তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে হত্যা মামলায়। তাদের তো বিশাল দুর্নীতির অভিযোগ আছে, তাদের তো বিশাল এই আওয়ামীর ন্যারেশন তারা মানে বাম্পার ফলন করেছে। সো আপনি ওই স্পেসিফিক কমপ্লেইনে না ধরে আপনি যখন হত্যা মামলায় দিবেন, তখন কিন্তু এটার একটা থাকে, লুপ থাকে। তাহলে সেই দায় তো তাহলে অন্তর্বর্তীকালীন সময়ের যে প্রশাসন, শুধু অন্তর্বর্তী সরকার না, এবং এই এখন এই যে আপনি যে শুরুতে যে কথাটা বললেন আওয়ামী লীগ ফিরে আসছে, আমি এটার দায় অবশ্যই 5 আগস্ট পরবর্তী প্রত্যেকটা পলিটিক্যাল অ্যাক্টরকে দিব, ঠিক আছে। আমরা